রাজা কাকে বলে? সিংহকে। সিংহকে। আচ্ছা বলুন তো, সিংহ কি বনের যত প্রাণী আছে সব প্রাণী থেকে বুদ্ধিমান? না, শিয়াল বুদ্ধিমান। সিংহ কি যত প্রাণী আছে সব প্রাণী থেকে শক্তিশালী? না, বাঘ শক্তিশালী। সিংহ কি যত প্রাণী আছে সব প্রাণী থেকে অবয়বে বড়? হাতি বড়, জিরাফ বড়। কিন্তু এরপরে সিংহ কেন রাজা বলেন তো? ভাবের কারণে। ভাবের কারণে সিংহ নিজেকে মনে করে আমি রাজা। সিংহ অবয়ব হচ্ছে রাজার মতো, সে ভাব দিয়ে থাকে। সে মনে করে দিস ইজ মাই আইডেন্টিটি, দিস ইজ মাই আইডেন্টিটি, আই লিড ইচ এন্ড এভরিওয়ান। সিংহ মনে করে আমি রাজা, এই জন্য সে রাজা। আপনারা অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদেরকে রাজা মনে করে, আর আপনারা আপনাদেরকে রাজা মনে করেন। আপনাদের আইনি বলেছে আপনারা ডাক্তার, আর আপনারা ডাক্তার পরিচিতি লজ্জা পান। আপনাদের আইনি বলেছে আপনাদের নিবন্ধিত হতে হবে, নিবন্ধিত হতে হবে। আপনারা যে আইন আছে, আইনে মাত্র 46টা ধারা আছে, এই ধারাগুলো আপনারা এখনো পড়েন না। তাই আপনারা আপনাদের অভিভাবক জানেন তাদেরকে। দেখেন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলেছে যে প্রায় 30 বছর আগে গবেষণা করেছে সুখী কারা, পৃথিবীতে সুখী কারা। তারা 30 বছর গবেষণা করার পর তারা পেয়েছে যে সুখী হচ্ছে তারা দে ক্যান মেইনটেইন দ্য কমিউনিটি, যারা কমিউনিটি মেইনটেইন করে। তার মানে কমিউনিটি মেইনটেইন বলতে হচ্ছে যারা একটা সংঘের মধ্যে থাকে, যারা ঐক্যবদ্ধ থাকে, যারা যে কোনো ফোরামে তারা যুক্ত হয়। আপনারা যে আজকে একটা ফোরাম হয়েছে অনেক বছর পরে, এটা প্রথম আমি শুনলাম যেটা প্রথম একটা ফোরাম হয়েছে, এটা কিন্তু ইতিপূর্বে ছিল না। এই ফোরামটা হওয়ার কারণে আপনারা জানতে পেরেছেন হোমিওপ্যাথিকের চিকিৎসার আমি যতটুকু শুনেছি, যদিও আমি অনেক কিছু বুঝিনি, হ্যাঁ, কিন্তু আমার কাছে যে এটা যে ভাস্ট নলেজ, এটা যে একটা বৃহত্তর একটা পর্যায়ে আছে, সেটা আমি এখানে স্যারের কথা শুনে আমি উপলব্ধি করছিলাম। আপনারা অনেকের কাছে কিছু নতুন নতুন জিনিস আসছে। আজকে একটা ফোরাম হয়েছে, এই ফোরামের কারণে আপনারা একটা নতুন একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। এই যে যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের কারণে আপনারা যে আজকে একটা ট্রেনিং পেয়েছেন, ভবিষ্যতে আরো পাবেন। স্যার একটা ক্লাসে কথা বললো, সেটা আপনারা পাবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদের এখানে আমি ফারুক ভাইয়ের কাছে যেটা শুনেছি, প্রায় 200 থেকে 250 ডক্টর আছে, 200 থেকে 250 ডক্টর আছে, কিন্তু এখানে আসছেন মাত্র 100 জন। তার মানে আরো 150 জন আপনাদের এই কমিউনিটির বাইরে আছে। তো তারা আসেননি, বিভিন্ন অজুহাত দেখিয়েছেন। আপনারা অজুহাত না দেখে আপনারা আসছেন। আপনারা এসে আপনাদের কাছে কি মনে হচ্ছে আজকে সারাটা দিন আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনারা এটা মনে হচ্ছে? কখনো না। আমি নিজেও, আমি হোমিওপ্যাথিক সম্বন্ধে আমার এত বেশি আই হ্যাভ নো ব্রিফ নলেজ, মানে এটা আমি ট্রুলি স্পিকিং, যে আমি যেটি বলছি যে আমার হোমিওপ্যাথিক সম্বন্ধে আমার এত বেশি ধারণা ছিল না। আমার আব্বু আর আম্মু হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়, আব্বু অ্যালোপ্যাথিক চিকিৎসা নেয়। আব্বুর জন্য আমার 4-5 হাজার টাকা প্রতি মাসে দিতে হয় খরচ, আর আম্মুর জন্য 500 টাকা দিলে হয়। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে আমার আব্বু ডায়াবেটিস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার আম্মু ডায়াবেটিস বলতে কিছুই নেই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি হোমিওপ্যাথিক সম্বন্ধে আমি পার্থক্যটা তখন খুঁজে পাই। তখন যখন আব্বুর পিছনে আমি টাকা খরচ করছি, আম্মুর পিছনে কত টাকা খরচ করছি, আমার আম্মু কেমন সুস্থ আছে, এই বয়সে কেমন সুস্থ আছে, এই যে পার্থক্যটা পাই, তখন আমার ব্যাপার হোমিওপ্যাথিক নিয়ে আমাকে ফারুক ভাই আর কি বলে সাংবাদিক সাইফুদ্দিন ভাই যখন আমাকে ইনভাইট করলো আমার চেম্বারে, বললো যে আমরা এবার একটা সেমিনার করতে চাই, তখন আমার এটা নিয়ে একটা কৌতূহল তৈরি হলো। আমার মনে হলো এটা নিয়ে একটু জানা দরকার। আসলে আপনাদেরকে দেখেন, প্রায় 200-250 বছরের একটা চিকিৎসা ব্যবস্থা, 200-250 বছর। আপনাদের যে জনক যাকে বলা হয় হানিম্যান, স্যামুয়েল হানিম্যান, যিনি জার্মানি জন্মগ্রহণ করেছেন, তিনি নিজে কিন্তু একজন অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন। বাংলাদেশে অনেক বড় বড় অ্যালোপ্যাথিক ডাক্তার আছেন যারা অ্যালোপ্যাথিক থেকে হোমিওপ্যাথিকে গিয়েছেন। অনেক বড় বড় ডাক্তার আছে বাংলাদেশে যারা অ্যালোপ্যাথিক, কিন্তু কোনো হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালোপ্যাথিকে গিয়েছে এমন কোনো নজির নেই। দেখেন, অ্যালোপ্যাথিক ডক্টররা তাদের চিকিৎসা ব্যবস্থাটা, আধুনিক চিকিৎসার জনক বলা হয় ইবনে সিনাকে। ইবনে সিনা যিনি জন্মগ্রহণ করেছেন বোখারা শহরে। আমি গত এই বছরের শুরুতেই আমি গিয়েছিলাম উজবেকিস্তান বোখারা শহর। বোখারাতে জন্মগ্রহণ করেছেন এই ইবনে সিনা, বোখারা শহরে। ইমাম বুখারী যেখানে জন্মগ্রহণ করেন, আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় ইমাম বুখারী, কি বলে, ইবনে সিনাকে। আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা এত বেশি আধুনিক, এত বেশি আধুনিকতার থেকে একটু আমি আজকে কয়েকটা সমালোচনা করবো, প্লিজ উইথ ডিউ রেসপেক্ট, মাফ করবেন আমাকে। আমি কয়েকটা সমালোচনা করব। এত ভালো চিকিৎসা ব্যবস্থা আপনাদের দেশের, আমি যতটুকু, আমি অনেকগুলো জার্নাল আমি পড়েছি, যখন শুনেছি একটা সেমিনার হবে, আমি কয়েকটা জার্নাল পড়েছি, আমি অবাক হয়ে গেছি। মানে আই হ্যাভ লস্ট মাই ল্যাঙ্গুয়েজ টু ম্যানিফেস্ট অ্যাবাউট হোমিওপ্যাথি। যেখানে ম্যাডিকেল 15% জনগণ, মিনিস্ট্রি অফ আয়ুষ, মানে হোমিওপ্যাথি মানে আয়ুর্বেদিক নিয়ে তাদের একটা মিনিস্ট্রি আছে। ভারতে প্রায় 110টি মেডিকেল কলেজ আছে হোমিওপ্যাথিক নিয়ে। ভারতে প্রায় 3 লক্ষ ডক্টর আছে যারা নিবন্ধিত। আর আমাদের দেশে কি, আমাদের দেশে যে অবস্থা, মাত্র একটা মাত্র মেডিকেল কলেজ, যেটা বিডি এমএস যেটা হয় আপনাদের এই ব্যাচেলর, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেটি, সেটি হচ্ছে বিডিএমএস, মেবি, হ্যাঁ, বিএইচএমএস, মানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি। এটা মাত্র 50টা সিট আছে সরকারি এই মেডিকেল কলেজ, আর মিরপুর যেটা অবস্থিত। আর বেসরকারিতে একটা বেসরকারি মেডিকেল কলেজ আছে, সেখানে 100টা সিট আছে, মাত্র 150টা সিট। আপনাদেরকে ডক্টর, আপনারা যারা
আগে রিসেন্টলি গত বছরে হাইকোর্টে একটা রিট হয়েছে যে হোমিওপ্যাথিক ডক্টররা নিজেদেরকে ডক্টর বলতে পারবে না, একটা রিট হয়েছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর হচ্ছে 2023 সালে আপনাদের জন্য একটা আইন হয়েছে, বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা চিকিৎসা আইন 2023। এই আইনটা কে কে পড়েছেন আমাকে একটু বলবেন তো? এই আইনটা কে কে পড়েছেন? কয়েকজন? কয়টা ধারা আছে জানেন? মানে আপনি যদি আপনি নিজেকে যদি না জানেন, কেউ আপনাকে সম্মান দিবে না। মানে উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন একটা কথা বলেছে, উনসু মাতলু বেজা হাত দরগা আর তুরিগো বাজে গো খুদেশা। পৃথিবী কাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সে ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি যদি আপনার সম্মান না জানেন, আপনাকে সম্মান দিবে না। দেখেন বনের রাজা কাকে বলে? সিংহকে। সিংহকে। আচ্ছা বলুন তো, সিংহ কি বনের যত প্রাণী আছে সব প্রাণী থেকে বুদ্ধিমান? না, শিয়াল বুদ্ধিমান। সিংহ কি যত প্রাণী আছে সব প্রাণী থেকে শক্তিশালী? না, বাঘ শক্তিশালী। সিংহ কি যত প্রাণী আছে সব প্রাণী থেকে অবয়বে বড়? হাতি বড়, জিরাফ বড়। কিন্তু এরপরে সিংহ কেন রাজা বলেন তো? ভাবের কারণে। সিংহ নিজেকে মনে করে আমি রাজা। সিংহ অবয়ব হচ্ছে রাজার মতো, সে ভাব নিয়ে থাকে। সে মনে করে দিস ইজ মাই আইডেন্টিটি, আই লিড ইচ এন্ড এভরিওয়ান। সিংহ মনে করে আমি রাজা, এই জন্য সে রাজা। আপনারা অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদেরকে রাজা মনে করে, আর আপনারা আপনাদেরকে রাজা মনে করেন। আপনারা আইনে বলেছে আপনারা ডাক্তার, আর আপনারা ডাক্তার পরিচিত লজ্জা পান। আপনাদের আইনে বলেছে আপনাদের নিবন্ধিত হতে হবে। আপনারা যে আইন আছে, আইনে মাত্র 46টা ধারা আছে, এই ধারাগুলো আপনারা এখনো পড়েন না। তাহলে আপনারা আপনাদের অধিকার কিভাবে আদায় করবেন? আপনারা আপনাদের অধিকারে আমাদের পুরো পৃথিবীকে পরিচালনা করেছে একসময় ইংল্যান্ডের রাজ যে পরিবার, সেই পরিবার পুরো পৃথিবীকে পরিচালনা করেছে। এটা জানো তো? বলা হয় যে ব্রিটিশদের সূর্য কখনো অস্ত যেত না, মানে যেখানে সেখানে তাদের ক্ষমতা থাকতো। সেই ব্রিটিশদের যে পরিবার, রানী এলিজাবেথের নিজস্ব একজন হোমিওপ্যাথ আছে, মানে তারা চিকিৎসক বলে, তারা হোমিওপ্যাথ বলে। তার মানে তার একজন চিকিৎসক আছে, হোমিওপ্যাথিক চিকিৎসক। তার মানে তাহলে সেখানে যদি থাকে, ইন্ডিয়াতে 50% মানুষ যদি এই চিকিৎসার উপর নির্ভরশীল, পৃথিবীর প্রায় 43টি রাষ্ট্রে এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা আছে। এইটার জনক কত একটা রিচ একটা মানুষ, উনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, উনি পিএইচডি করেছেন। এখন আপনাদের যে অবস্থা, আপনাদের উচ্চশিক্ষার জন্য আপনাদের এখনো পর্যন্ত কোনো কমিউনিটি না থাকার কারণে কোনো আন্দোলন তৈরি হয়নি। আজকে প্রায় 90 বছর আগে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের দেশে আসছে, ভারত উপমহাদেশে আসছে। 2023 সালে কেন আইন হতে হবে? 2023 সালে কেন আইন হতে হবে? শুধু চট্টগ্রামে যদি 250 হোমিওপ্যাথিক ডাক্তার থাকে, তাহলে সারা বাংলাদেশে কতজন আছে? 50,000 উপরে আছে না? ইন্ডিয়াতে 3 লক্ষের উপরে। যদি থাকে 50,000 মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আপনাদের অধিকার কি আপনারা নিশ্চিত করতে পারেন না? পারেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা নিজের অধিকার সম্বন্ধে জানেন না। আপনাদেরকে নিজের অধিকার সম্বন্ধে জানতে হবে। where you want to go? আপনি কে? আপনি কোথায় যেতে পারেন? আপনাকে আইন কি সুযোগ সুবিধা দিয়েছে? আপনাদের কিছু ডক্টরদের, যারা নিবন্ধিত ডক্টর এবং অনেক অনিবন্ধিত ডক্টর আছে, যারা ডক্টর পরিচয় দিয়ে আপনার চিকিৎসাকে ক্ষতি করছে, তাদের বিষয়ে আপনারা কি পদক্ষেপ দিচ্ছেন? তাদের বিষয়ে আইনে আছে 1 বছরের সাজা আছে, 30 লক্ষ টাকা জরিমানার কথা আছে। সেটাকে আপনারা জানেন কিনা? এখন বিষয়টা হচ্ছে, আপনাদেরকে আমি কেন বলছি, দেখেন অ্যালোপ্যাথিক ডাক্তাররা যত আধুনিক হচ্ছে, আর আপনারা অ্যানালগের দিকে চলে যাচ্ছে। আজকে একজন ফার্মেসিতে বসে একটা লোক যখন তাকে ওষুধের কথা বলে, সে মোবাইলে একটা অ্যাপস সার্চ করে 10-12 ওষুধ বের করে ফেলে। আর আপনি পারেন? আপনার কোনো অ্যাপস আছে, কোনো ওয়েবসাইট আছে যেখানে ক্লিক করলে ওষুধের নাম বের হয়ে আসবে? আছে? নেই। থাকলেও সেটা রিচ না। যদি থাকতো তাহলে আপনার বই দেখে ক দিয়ে মিলাতেন না। উইথ ডিউ রেসপেক্ট, বই আপনাদের সাথে থাকবে, বই ছাড়া আপনি পারবেন না। কিন্তু একটা আধুনিক হতে হবে আপনাদেরকে। পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, পৃথিবীটা আধুনিক হয়েছে। যদি আপনারা পৃথিবীর আধুনিকতার সাথে যদি আপনারা খাপ খাইতে না পারেন, তাহলে আপনারা আগে যেতে পারবেন না। এই জন্য আপনাদেরকে একটা কমিউনিটিতে স্ট্রং হতে হবে। যে ডাক্তাররা আছেন, আপনাদের 14 গ্রামে একটা ফারুক ভাই একটা উদ্যোগ গ্রহণ করেছে, আপনারা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন। আর্থিকভাবে আপনার যত ধরনের সুযোগ সুবিধা আছে ওনাদেরকে দেন, ওনারা এগিয়ে নিয়ে যাবে। যদি আপনারা ঐক্যবদ্ধ 14 গ্রাম হতে পারেন। আমাদের বাঙালিদের স্বভাব আছে, আমরা একজনের পিছনে কথা বলি। পৃথিবীর এত খেলা থাকে, হাডুডু কেন আমাদের জাতীয় খেলা বলেন তো? হাডুডু মানে একজন টানে, একজন আগে পিছন 5-10 পিছিয়ে ধরে রাখে, ঠিক না? একজন আগে, আর আপনি যদি সোজা দাঁড়া থাকেন, আপনাকে খোঁচা মারবে, ডু করে খোঁচা মারবে। এই জন্য আমরা একজন ডাক্তার দিতে সেটা কিছুই জান না। আরে সে কি কিছু বুঝে? সে শুধু বলি না, কিছুই না। আপনি যখন আপনার একজন ডক্টরের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে হবে কি? তখন আপনার বিরুদ্ধে নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হবে। এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যারা ডাক্তার আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। একটা কমিউনিটি সুযোগ করে নিয়েছে আপনাদেরকে, আপনারা ঐক্যবদ্ধ হন। আধুনিকতার সাথে আধুনিক বিজ্ঞান। যেমন আমি একটা দাঁতের ডক্টরের কাছে গিয়েছি,
দাঁতের ডক্টর আমাকে বলেছে আপনার দাঁতের যে সমস্যা, এই সমস্যার জন্য আপনাকে এটা শিকড় উঠাইতে হবে। উনি আমাকে বলছে এত টাকা লাগবে, 1 লক্ষ টাকা একটা এই দিয়েছে যে দাঁতটা উঠেতে আপনার 1 লক্ষ টাকা আমাকে লাগবে। তা আমি তো, উনি আমাকে, তারপরে ওনার সামনে দাঁত ছিল মানে একটা আর্টিফিশিয়াল, উনি আমাকে দেখালেন দেখেন এখানে এখানে আপনার সমস্যা, এখান থেকে এখানে বের করতে হবে, এটা থেকে এটা বের করে এত বড় দাঁত, এটা তৈরি করতে এটা লাগবে সেটা লাগবে, অনেক ব্যাখ্যা দিল আমাকে। আই ওয়াজ স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। সে আমাকে ব্যাখ্যা দিয়েছে যে কেন আপনার 1 লক্ষ টাকা লাগবে, আপনার দাঁতটা আপনি ভাবেন এত বড়, দাঁতটা এত বড় না, দাঁতটা এত বড়, এই দেখেন আপনার দাঁত কত বড়, এটার পিছনে শিকড় দিতে হবে, এটার পিছনে এই যন্ত্র দিতে হবে, এই জন্য এটার দাম 1 লক্ষ টাকা। আমি স্যাটিসফাইড। কিন্তু আপনার কাছে কোনো একটা রুগী আসে, আপনি 1000 টাকার বা 2000 টাকার ওষুধ দিতে আপনি কাঁপেন যদি রুগী চলে যায়। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তাররা কথা কম বলে। ভাই, আধুনিকতার সাথে ইউ হ্যাভ টু অ্যাডপ্ট দ্য ডিমান্ড অফ সিচুয়েশন। আপনাকে অবস্থার চাহিদা আলাদা হইতে হবে, আপনাকে স্পিকিং স্কিল থাকতে হবে, দক্ষতা রাখতে হবে। যারা নতুন আছেন, যারা মুরব্বী হয়ে গেছেন, মুরব্বী আপনাদের এমনি আপনাদের রুগী আছে, ওল্ড ইজ গোল্ড, পুরান চালে ভাতে পারে, এটা সমস্যা। যারা আধুনিক, যারা নতুন আসছেন, আপনি যদি আধুনিকতার সাথে যদি নিজেকে খাপ খাওয়াতে না পারেন, আমি আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসাটাকে যদি আধুনিকতার সাথে অ্যাডাপ্ট করতে না পারেন, তাহলে বাংলাদেশ থেকে হোমিওপ্যাথিক একদিন বিলীন হয়ে যাবে। এটা আপনার কষ্ট পাবে, এটা মেনে রাখেন। কারণ মানুষ আধুনিক হচ্ছে, মানে যারা শিক্ষিত মানুষ তারা আপনাদের কাছে আসছে না কেন? কিছু আসে, বড় বড় ডাক্তার যারা আছে, যারা একটু ভালো জানে, গভীরতা আছে, যেমন স্যারের মতো ওনাদের কাছে আসে, কারণ ওনারা ব্যাখ্যা দেয়, বুঝিয়ে দেয়। আপনারা, আমি এতদিন পর্যন্ত আমি জানতাম যে হোমিওপ্যাথিক ডাক্তাররা শুধুমাত্র বই দেয়, কিন্তু আমি যখন একটু পড়তে গেলাম, স্যামুয়েল হ্যানিম্যানের তার রিসার্চ পেপারগুলো পড়তে গেলাম, তখন দেখলাম এই বডির মধ্যে আপনারা বহু ধরনের ওষুধ দিয়ে থাকেন। কিন্তু আমি এত জানতাম না এটা, এই জানানোর দায়িত্বটা কাদের ছিল? আমি জানতাম, আমি ভাবি যে সব রোগের জন্য একই বড়ি। আপনারা তো বড়ি তো হচ্ছে মানুষের, যেমন বাচ্চাকে যখন আমরা ওষুধ খাওয়াই, কলার মধ্যে ওষুধ দিয়ে কলা খাও, তাহলে কলা খাচ্ছে, ওষুধ তো খেয়ে ফেলছে। কিন্তু আপনার বড়িটা যে একটা মাধ্যম, জাস্ট হচ্ছে মজার জন্য খাওয়া, এর মধ্যে যে আপনার ওষুধ দেয়, এই যে ব্যাখ্যা হেনিম্যান খুব সুন্দর করে বলেছেন যে, উনি বলছেন ল অফ সিনিয়র, মানে হচ্ছে যেটাকে সাদৃশ্য থেকে সাদৃশ্য রূপ বের করা, সাদৃশ্য থেকে সাদৃশ্য রূপ। এটা তো ইফ ইউ লুক টু দ্য বিগিনিং স্টেজ অফ ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে তো এভাবে হয়ে আসছে। সাপের ওষুধ কিভাবে বের করে? সাপের দৃষ্টি থেকে সাপের ওষুধ বের করে নাকি? হ্যাঁ, সাপের ওষুধ কোথা থেকে বের করে? আরে এই যে করোনা আসছে, পৃথিবীতে প্রায় 15 লক্ষ মানুষ এই হোমিওপ্যাথির উপর নির্ভরশীল ছিল। এবং করোনায় আপনি একটু দেখেন, করোনায় যখন আপনার প্লাজমা ব্যবহার করে একটা রোগী আক্রান্ত হওয়ার পর সেখান থেকে নিয়ে আরেকটা রোগীকে ভালো করছে, তাহলে এটা তো আপনাদের হোমিওপ্যাথিকের নিয়ম। এটা কি আপনার মানুষকে জানাইছেন? এটা কি মানুষকে বলেছেন এটা যে এটা আমাদের হোমিওপ্যাথি? স্যামুয়েল হ্যানিম্যান তিনি একটা গাছের একটা খেয়েছেন, খেয়ে চাল খেয়েছেন, খাওয়ার পরে তার কি হয়েছিল? জ্বর হয়েছিল। তারপর উনি দেখলো যে এটা খেয়ে যে আমার জ্বর হয়েছে, তাহলে কম খেলে জ্বরটা ভালো হবে, কম খেলে জ্বরটা ভালো হবে। আর এটা তো আধুনিকতা, এটা তো আধুনিকতা। এই জন্য আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে, আপনারা যারা ডাক্তার আছেন, আপনারা মানুষকে জিনিসগুলো বুঝাবেন। যখন একটা সমস্যার কথা জন্য আসে, আপনারা, আমাদের দেশের সমস্যা হচ্ছে অল্প টাকা হলে এটার মূল্যায়ন থাকে না, মানুষ চিন্তা করে মাত্র 500 টাকা, এটা মনে হয় ভালো না, এটা মনে হয়, এটার কারণ হচ্ছে অ্যাড্রেস করতে পারি না আমরা। ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। আপনাকে পালস বুঝতে হবে, আপনাকে মুক্তাদাল হাল, যেটা আমাদের হাদিসে আছে, মুক্তাদাল হাল মানে অবস্থার আলোকে, চাহিদার আলোকে হইতে হবে আপনাকে। আমরা শিক্ষিত মানুষরা চায় একদম প্রেজেন্টেশন, সুন্দর একটা প্রেজেন্টেশন, সুন্দর একটা, যেমন একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের চেম্বার দেখলে গা জুড়িয়ে যায়, তার এসি আছে, তার ভিতরে চেম্বার আছে, তার প্রেজেন্টেশনটা আছে। দেখেন একটা চা আমরা 10 টাকা দিয়ে কিনি, আবার যখন আমরা রূপসী বাংলা যায় একটা চা আমরা 200 টাকা দিয়ে কিনি। তার কারণ কি? চায়ের মধ্যে পার্থক্য আছে না, প্রেজেন্টেশনের পার্থক্য, প্রেজেন্টেশনের পার্থক্য। আপনাদের যেহেতু আইন আপনাদের এই স্বীকৃতি দিচ্ছে ডাক্তার, তাহলে আপনাদের অ্যাড্রেসটা সেভাবে হইতে হবে। আপনাদের চেম্বারের আগে বলে যে আগে দর্শন বিচারী, তারপরে গুণ বিচারী। এটা মানুষ যখন আপনার চেম্বারে ঢুকার সাথে সাথে তখন তার চেঞ্জ হয়ে যাবে, যখন তার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, তখন সে আপনার প্রতি একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে। কিন্তু একটা মানুষ যখন দেখে, চেম্বার দেখে বলে যে এটা তো চায়ের দোকান, তখন আপনি যত কথাই বলেন তার কাছে কোনো কথা। দেখেন মেডিকেল সায়েন্স বলে মানুষের অর্ধেক অসুস্থতা হচ্ছে মানসিক অসুস্থতা, অর্ধেক অসুস্থতা হচ্ছে মানসিক অসুস্থতা। ইন্ডিয়াতে আই হ্যাভ ভিজিটেড 15 স্টেট অল ওভার দ্য ইন্ডিয়া। ইন্ডিয়া তার 15টা প্রদেশে আমি গিয়েছি। ইন্ডিয়াতে একটা ডাক্তার আছেন, যে ডাক্তার একদিনে একটা রোগী দেখেন, আর ওনাকে 1 গ্লাস পানি খাওয়ান, রোগ ভালো হয়ে যায়। 1 গ্লাস পানি দেন আর একদিনে একটা রোগী দেখেন, রোগীর সাথে উনি কথা বলেন টানা সময় নিয়ে, টানা সময় নিয়ে কথা বলেন, কথা বলে তার মানসিক যে সমস্যাগুলো দেখেন। ধরেন আমি বাইরে গেলাম, বাইরে যাবো, আমার শরীরটা গরম, আমার মা আমার হাত দিয়ে মুখে, মাথায় হাত দিয়ে, কপাল হাত দিয়ে, বাবা তোমার তো জ্বর আসছে, তখন আমার ভাবসাবটা হচ্ছে একটু জ্বরের মতো, তখন আমি হাত বই একটু, মা আসলে তো সেই জন্য একটু খারাপ লাগছে। আবার আমার মা একটু বলতে যেতে আরে না, এটা তো রোদের গরম, এটা কোনো ব্যাপার না, আমি অসুস্থ হলেও আমার কাছে ভাবেন না, এটা কোনো ব্যাপার না, এইভাবে লাগতেই পারে।
তার মানে এই বিষয়গুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে, এই বিষয় অ্যাড্রেসের বিষয়গুলো। আপনারা একটা রোগীর সাথে সময় নিয়ে কথা বলবেন, আমি কয়েকটা পরামর্শ দিব আপনাদেরকে। প্রথমত হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে, স্পিকিং স্কিল। কথা বলবে, একটা রোগীর সাথে কমপক্ষে 10টা মিনিট ধরে কথা বলবে। রুগী আসলে রুগীর সকল কিছু জিজ্ঞেস করবেন, কি সমস্যা, পারিবারিক সমস্যাগুলো জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে মা বলেন, মা সুন্দর করে বলবেন, মা কি হয়েছে, আপনার এই সমস্যা, কোনো সমস্যা নেই মা, এটার চিকিৎসা আছে, দেখেন আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে এখান থেকে তৈরি, এই কারণে এটা খেলে আপনার এই উপকার হবে। আমি জানি না তুমি করলে এটার যে ওষুধ আছে, এটা আমি আজকে জানতে পারলাম, এটা দেখা তো আমাকে দিতে হবে। মানে আমি যদি এখান থেকে বলি আমি পাগলের পড়লাম, আমার কাছে মনে হবে। কিন্তু আমি আপনি ডাক্তার হিসেবে আপনি আমাকে দেখা দিতে হবে, দেখেন এটা খেলে এই মানসিক পরিবর্তন আপনার মধ্যে হবে, এই মানসিক পরিবর্তন যদি আপনার মধ্যে হয় তাহলে আপনি ওষুধটা আপনার কাছে আসবে, ঠিক না? তাহলে সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আপনি যদি বলেন এটা খাইলে আপনি একটা সাইনবোর্ড লাগেন, আপনাদের হোমিওপ্যাথি স্বপ্ন দেখা যায়, কিছু কিছু পোস্টার দেন আপনারা, লেখা দেন এখানে পাগলের চিকিৎসা হয়, এখানে চুরির চিকিৎসা হয়, তাহলে মানুষ আপনার পাগল করবে। আপনি এভাবে দরকার নেই, আপনি তাকে অ্যাড্রেস করেন, সুন্দর করে বুঝান এটা আধুনিক। এটা যদি আধুনিক না হতো 200 বছর টিকে থাকতো না। এখন পৃথিবীতে আধুনিক হয়েছে, এটার যদি কোনো কার্যকারিতা না থাকতো তাহলে 200 বছর টিকে থাকতো না, এটা আরো টিকে থাকবে। কারণ মেডিকেল কলেজ হচ্ছে, আমাদের আইন হয়েছে, আমাদের মেডিকেল কলেজ একটা আছে, ইন্ডিয়ার মতো 100টা মেডিকেল কলেজ আমাদের হবে, পৃথিবীর প্রত্যেকটা দেশে হবে, 43টা দেশে আছে, প্রত্যেকটা দেশে হবে। কিন্তু আপনাদের আধুনিক হতে হবে, আপনাদের অ্যাড্রেসিং ভালো থাকতে হবে, আপনাদের কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। হোমিও ডাক্তাররা লোকজনের সাথে কম মিশে, একটা আছে যে আপনার না, আপনার পৃথিবীতে দেখেন কখনো দেয়াল তৈরি করবে না, সবসময় ব্রিজ তৈরি করবে। ব্রিজ মানে সম্পর্কের ব্রিজ, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবে, নতুন আপনার কার্ডটা হবে স্মার্ট, আপনাদের ভিজিটিং কার্ডটা থাকবে স্মার্ট কার্ড হবে। এই ভিজিটিং কার্ড আপনি যাকে দিবেন সেই কার্ডটা নিয়ে একটু পড়বে, কত সুন্দর একটা কার্ড, কিন্তু আপনি যে কার্ডটা দেন এই কার্ডটা সে পড়ার মতো তার মানসিকতা থাকে না। এই জন্য আপনার অ্যাড্রেসিং, আপনার কমিউনিটি স্কিলটা থাকতে হবে, আপনার স্পিকিং স্কিলটা থাকতে হবে, আপনার প্রেজেন্টেশনটা থাকতে হবে, আপনার চেম্বারগুলো খুব গোছানো হবে, অল্প টাকা খরচ করে কিন্তু গোছানো হবে। আপনি অন্য জায়গায় ইনভেস্ট না করে চেম্বারে ইনভেস্ট করেন, চেম্বারে আপনি ইনভেস্ট করেন, যদি এগুলো করতে পারেন দেখবেন, আমার বিশ্বাস, আমি যতটুকু করেছি হোমিওপ্যাথিক নিয়ে, হোমিওপ্যাথি আমি যতটুকু স্বল্প নলেজ আমি আমি প্রথমেই বলেছি আমি আপনাদের কি, আমি রুগী, আপনার চিকিৎসক। চিকিৎসক আপনাদের পোশাকে প্রত্যেকটা জিনিসে অবয়ব থাকতে হবে। যদি আধুনিকতার সাথে যদি আপনারা বিলীন নিজেকে না করতে পারেন, আপনারা রুগীর পিছনে দৌড়ানোর দরকার নেই। এই বিষয়ে আবুল কালাম একটা সুন্দর কথা বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আপনারা রুগীর পিছনে ঘুরে দরকার নাই, নিজেকে আপনি চেঞ্জ করে, নিজের অবস্থাকে চেঞ্জ করে, নিজের দক্ষতাকে চেঞ্জ করেন, দেখবেন রুগী আপনার পিছনে ঘুরবে, আপনার রুগীর পিছনে ঘুরে লাগবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।